ছুটির বিশেষ দিনগুলোতে কক্সবাজার সমুদ্র সৈকত যাওয়া নিয়ে আমাদের মনে একটা শঙ্কা লেগেই থাকে, যা হচ্ছে সমুদ্র পাড়ে হাজার মানুষের ভিড়, কোলাহল ও খোলা পানি। তাহলে নিরিবিলি পরিবেশ ও নীল সমুদ্রের পার কোথায় পাওয়া যায়? তাহলে চলুন সেই জায়গাটিরই খোঁজ আজকে করা যাক। টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। কক্সবাজার জেলা সদর থেকে প্রায় 82 কিলোমিটার দক্ষিণে টেকনাফ অবস্থিত। আর এর সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে সেন্ট মার্টিন, ছেড়াদ্বীপ, তুঙ্গাচূড়া, কালোরাজার সুড়ঙ্গ অন্যতম। আর এর গা ঘেঁষে চলে গেছে নাফ নদী, যা বাংলাদেশ ও মিয়ানমারের অন্তর্ভুক্ত। আর আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে মিরপুরের মেট্রো স্টেশন থেকে মতিঝিলের আরামবাগ বাস স্ট্যান্ড। আর ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনি আরামবাগ থেকে বিভিন্ন কোম্পানির বাস পেয়ে যাবেন। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হতে যাচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলসের একটি হাইগার মডেলের একটি স্লিপার বাস, যার ভাড়া পড়েছে জনপ্রতি 1700 টাকা। আর এটা হচ্ছে আমাদের বেডশিট, যেখানে আপনি শুয়ে শুয়ে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন। জনপ্রতি 1000 থেকে 2500 টাকার মধ্যে এসি বা নন এসি বাসের টিকিট পেয়ে যাবেন। একটু বাছাই করে নিলে নন এসি চেয়ার ক্রসগুলো পাবেন 700 থেকে 800 টাকায় মাত্র। অবশেষে রাত 11:45 আমাদের বাসটি ছেড়ে দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। বাস ছাড়াও আপনি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করেও কক্সবাজারে আসতে পারবেন। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 695 টাকা। প্রায় 8 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসলাম কক্সবাজারের ডলফিন মোড়। এখানে আসলে আপনি টেকনাফ যাওয়ার জন্য ছোট ছোট বাস, জিপ, অনেক যানবাহন পেয়ে যাবেন। আর বেশি দেরি না করে আমরা চলে গেলাম সৈকত এক্সপ্রেসের কাউন্টারে। কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব প্রায় 80 থেকে 82 কিলোমিটার, যেখানে যেতে আপনাকে ভাড়া গুনতে হবে 200 থেকে 250 টাকা। আমাদের বাসটি ছিল এসি বাস, তাই ভাড়া নিয়েছে জনপ্রতি 250 টাকা। টেকনাফ যেতে যেতে আপনার সর্বপ্রথম চোখে পড়বে এক পাশে সমুদ্র ও এক পাশে পাহাড়, এবং তার মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা চলে গেছে টেকনাফ ও পাটুয়া টেকে। মূলত এখান থেকে শুরু মেরিন ড্রাইভের রাস্তা। আর সমুদ্রের দিকে তাকালে মনে হবে নীল পানির জগৎ যেন আপনাকে স্বাগতম জানাচ্ছে। ফাইনালি চলে আসলাম টেকনাফ বাজারে। আমরা একটি অটো 3 ঘন্টা ঘুরিয়ে দেখার জন্য ভাড়া করলাম 300 টাকায়। আর এখান থেকেই আপনি একটা সময় নিয়ে আপনি দরদাম করে একটি অটো ভাড়া করে দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াতে পারবেন। আমরা চলে যাব শুরুতেই বাংলাদেশ মায়ানমার ট্রানজিট জেডি ঘাট, যেখানে নাফ নদীর তীরে বাংলাদেশের শেষ সীমানা বললেও চলে। আর এখানকার স্থানীয় বাসিন্দারা মূলত লবণ উৎপাদন ও মাছ ধরে জীবিকা নির্বাহ করাই তাদের প্রধান উৎস। পাশে নাফ নদী, তাই এই নদীর পানি লবণাক্ত হওয়ায় জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে স্থানীয়রা লবণ উৎপাদন করে থাকে। আর কিছু দূর চোখ গেলেই দেখতে পাবেন যে এখানকার স্থানীয় মহিলারা যারা হচ্ছে কৃষি কাজ করে, তারা হচ্ছে এই জেলেরা যখন মাছগুলো ধরে তখন এই মাছগুলো তারা এই রাস্তার পাশেই হচ্ছে শুকোতে দিয়ে শুটকি বানায়। এখান থেকে এখানে দেখা যাচ্ছে না এরকম কুয়াশা। এই দেখছেন মায়ানমার এইগুলা আসে আবার আমাদের ট্রলারগুলো নিয়ে যায় মাঝে মাঝে। এরকম মনে করেন আমাদের তো অনেক ক্ষয়ক্ষতি করে। পরশুদিন রাত্রে বোমা মারছিলাম না, টপ 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 করে কাঁপছে সব জায়গায়, পুরা টেকনাফ মায়ানমার। হ্যাঁ, ওই যে মায়ানমারের শহর ওইটা। নাফ নদীতে ইতিমধ্যেই বেশ কিছু আলোচিত ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে মিয়ানমারের সশস্ত্র বাহিনী কর্তৃক জেলে ও শরণার্থীদের গুলিবর্ষণ, বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি কর্তৃক বার্মার রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমার ফেরত পাঠানো, এবং সর্বশেষ কয়েক লক্ষ রোহিঙ্গা মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। আমার ঠিক সামনেই রয়েছে মিয়ানমারের আরাকান শহর। নাফ নদী বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বার্মা সীমান্তে অবস্থিত একটি নদী। এটি কক্সবাজার জেলার দক্ষিণ পূর্ব কোণা দিয়ে প্রবাহিত। মূলত এটি কোনো নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। এর পানি তাই লবণাক্ত। হঠাৎ চোখে পড়ল এই নাফ নদীতে কেউ একজন কাঁকড়া ধরছে, আর তাই দেরি না করে তার থেকে সমস্ত কাঁকড়াগুলো নিয়ে নিলাম বাসার জন্য।
জেডি ঘাট ঘোরা শেষ করে আপনি চলে আসতে পারেন টেকনাফ সমুদ্রের বিশাল উদারতায় নিজের মন ছুঁয়ে দিতে। আর এই বিশাল সমুদ্র যেন আমাদের অপেক্ষায় এটাই বলতে চাইছে, জীবনের রাস্তায় চলার সময় হাজারো মানুষের ভিড় থেকে আজ তুমি শূন্যে পরিণত হয়েছ। তাতে কি, দেখো তোমার মনের চক্ষু খুলে প্রকৃতি সবসময়ই তোমাকে সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবেসেছে, এবং এই ঢেউয়ে মুছে ফেলো মনের সেই মায়াবী দাগ যা তুমি কখনো পেলে আসতে পারোনি। দীর্ঘক্ষণ সমুদ্র দেখা শেষে এখন আপাতত আমাদের যাত্রা কক্সবাজারের ইনানি বিচে। কক্সবাজারের ইনানি বিচের পাশেই আপনি অনেক রকমের হোটেল, রিসোর্ট সব কিছুই আপনি পেয়ে যাবেন। আর এই ভর বিকেলবেলায় আপনি ইনানি বিচে অনেক রকমের খাবার এবং অনেক রকমের রাইডিং, যেমন হচ্ছে আপনি ঘোড়া বা হচ্ছে এখানকার একটা বাইকে, সব কিছুতেই আপনি চড়তে পারেন এবং উপভোগ করতে পারেন সুন্দর এই সমুদ্র ভরা বিকেলে। আর আমরাও একটি ইজি বাইক নিয়ে নিই মাত্র 400 টাকায়। আর এই ইজি বাইক দিয়ে আপনি পুরো সমুদ্র ঘুরে বেড়াতে পারবেন। ইনানি বিচ ঘুরে আমরা সোজা চলে যাই হচ্ছে কক্সবাজারের মিনি বান্দরবনের উদ্দেশ্যে। আর খুব কম লোকেরাই জানে এই মিনি বান্দরবনের সম্বন্ধে। আর বলতে গেলে আঁকাবাঁকা রাস্তা ও সরু রাস্তা হওয়ায়, দুপাশে পাহাড় হওয়ায় এই জায়গাটির নাম অনেকেই হচ্ছে বান্দরবন দিয়ে থাকে, মিনি বান্দরবন হিসেবে। মানে সত্যি কথা বলতে হচ্ছে পুরো বান্দরবনের একটা ভিউ পাবেন আপনারা এখানে এসে। অবশেষে চলে আসলাম সেই মিনি কক্সবাজারের পাহাড়ে। আর একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে কিন্তু আপনাকে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ট্রেকিং করতে হবে। পুরো পাহাড়ের চূড়ায় আপনাকে হেঁটে তারপরে হচ্ছে আপনাকে উঠতে হবে। আর সত্যি বলতে এটাই হচ্ছে পাহাড়ে ওঠার মজা। ট্রেকিং শেষে আমরা উঠে গেলাম পুরো পাহাড়ের চূড়ায়। আমার ক্যামেরার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওই দূরে, সেটা হচ্ছে মায়ানমারের একটি পাহাড়। আর আপনারা যারাই আসবেন তারা অবশ্যই হচ্ছে এই সুন্দর পরিবেশটি হচ্ছে উপভোগ করবেন, কেননা হচ্ছে পাহাড়ের চূড়ায় উঠলে আপনি বুঝতে পারবেন পাহাড়ের আসল সৌন্দর্য। পাহাড় পরিদর্শন শেষ করে এখন আপাতত আমাদের হোটেল বুকিং করতে হবে। আপনি যদি একদিনের ভ্রমণে আসেন তাহলে এই ডলফিন মোড় থেকেই বাসে করে ঢাকা রওনা দিতে পারবেন। আর যারা স্টে করতে চান আমার মতো, তারা সম্ভব হলে সমুদ্রের আশেপাশেই হোটেল বা রিসোর্ট নিয়ে থাকতে পারবেন। আর এটা হচ্ছে আপাতত আমাদের রুম। আর এটা একটা কাপল রুম, বেলকনি থেকে ওয়াশরুম শুরু করে মোটামুটি সবই ভালো ছিল। আপনি যদি বিচের পাশেই এই রুমগুলো নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে প্রায় 3000 থেকে 4500 টাকার মতো। বিচের একটু দূরের রুমগুলোতে মূলত 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। বিকালে আমাদের রিসোর্টের পাশেই বিচে বেডশিটে কিছুক্ষণ সময় কাটানোর পর সন্ধ্যা হতেই চলে যায় কক্সবাজারের স্ট্রিট ফুডের দোকানগুলোতে। দেখলাম শখানেক সামুদ্রিক মাছ এখানে পর্যটকদের কাছে বিক্রি করা হচ্ছে ফ্রাই ও বারবিকিউ করে। আমরাও বেশ কয়েকটি সামুদ্রিক মাছ কিনে ফেললাম, 2টি লবস্টার, 2টি কাঁকড়া, 6টি স্কুইড ও একটি বড় অক্টোপাস। সুন্দর করে কাটতে, বেশি ছোট করো না। তবে সাবধান, এই কক্সবাজারের সামুদ্রিক মাছ খেতে এসে কেউ প্রতারিত হবেন না।
আমাদের কাছে এই মাছগুলোর দাম চেয়েছিল প্রায় 2500 টাকায়, তবে দামাদামি করে শেষে আমরা নিই মাত্র 1200 টাকায়। কেননা এই মাছ বিক্রেতারা পর্যটকদের কাছে আকাশ ছোঁয়া দাম চেয়ে বসে, যা আপনি ভাবতেও পারবেন না। অধিকাংশ মাছই পচা বাসি তারা সকলকে খাইয়ে থাকে, তাই দরদাম করে ভালো মন্দ বেছে নেবেন। ভ্রমণ আমরা কে না ভালোবাসি, আর সেই ভ্রমণ যদি হয় সমুদ্র, তাহলে ব্যাপারটাই অন্যরকম। আপনি প্রকৃতিকে যতটা ভালোবাসবেন, প্রকৃতিও আপনাকে ঠিক ততটাই ভালোবাসবে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে দেখা হবে। আর এই কক্সবাজার টেকনাফ ভ্রমণের সকল খরচ অন্যান্য তথ্য জানতে চেক করুন ডেসক্রিপশন বক্সে, আর সাথেই থাকুন অন মাই ওয়ে ট্রাভেলসের।